মানে প্রকাশ্যে হবে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ক সম্পাদক, মানে তিনি সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনে নিয়ে যাবেন, আর গোপনে গোপনে তিনি থাকবেন ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এই ভণ্ডামি সামনে আসলে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা থাকবে না, কাজে তারা কোনোভাবে এটা প্রকাশ করবে না। খুব স্পষ্ট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা, তাদের একটা লিস্ট আমরা চাই, দ্যাটস ইট। সেটা এই কথা বললে তারা সবকিছু নিয়ে পেঁচাবে, কিন্তু কোনোভাবে এই কথা বলবে সেটা সহজ। হলগুলিতে আপনাদের ছোট ছোট ভলেন্টিয়ার টিম থাকে তাদের, তাহলে সেই ছোট ছোট ভলেন্টিয়ার টিমগুলি কারা এবং তারা কোন কোন পর্যায়ে ভলেন্টিয়ার টিম হিসেবে কাজ করেছে সেটি লিখলেই তো। যে আপনার মনে করেন একটা নির্দিষ্ট হল, মনে করেন মুহসিন হল, মুহসিন হলে ছাত্র শিবিরের নানান পর্যায়ে 2 জন 3 জন 5 জন 10 জন 100 জন কর্মী আছে, তারা ওনাদের তো নানান রকম ভাগ আছে, সাথী অমুক তমুক, তা সেই ভাগে কোন ভাগে কতজন শিক্ষার্থী আছেন ওই হলটাতে, এইটা প্রকাশ্য একটা লিস্ট দিলেই তো মিটে যায়। কিন্তু তারা তা দিবেন না, কারণ পূর্ববর্তী আমলে কারা কারা তাদের মধ্যে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল এই তথ্য বাইরে আসলে তাদের এই যে মজলুম, আপনারা একটা ন্যারেটিভ বিল্ড করছেন সবাই মিলে, মজলুম সংগঠন, এই মজলুম সংগঠনের ন্যারেটিভ আর থাকবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক প্রকাশ্যে হবে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ক সম্পাদক, মানে তিনি সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনে নিয়ে যাবেন, আর গোপনে গোপনে তিনি থাকবেন ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এই ভণ্ডামি সামনে আসলে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা থাকবে না, কাজে তারা কোনোভাবে এটা প্রকাশ করবে না। খুব স্পষ্ট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা, তাদের একটা লিস্ট আমরা চাই, দ্যাটস ইট। সেটা এই কথা বললে তারা সবকিছু নিয়ে পেঁচাবে, কিন্তু কোনোভাবে এই কথা বলবে না। আর একটা পয়েন্ট যুক্ত করা খুব জরুরি, এখানে হল দখলদারিত্ব বন্ধ করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ উঠেছে, কিন্তু আপনারা জানেন যে হলের প্রশাসন আসলে হলের মূল ভূমিকায় থাকে, এবং একজন প্রভোস্ট এবং তার যেই টিম, তারা যদি না চান তাহলে কোনো হল জীবনও দখল করা সম্ভব না। প্রশ্ন হচ্ছে তাহলে শিক্ষার্থী রাজনীতি নিয়ে এত কথা হলো, আপনার শিক্ষকদের যে রাজনীতি, সেই শিক্ষকদের রাজনীতি নিয়ে কোনো কথা হলো না কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা সরকারের পরিবর্তন ঘটে, যদি কথার কথা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির ক্ষমতাসীন হওয়ার ফলে বিএনপির যে দলীয় লোকরা তারাই বিভিন্ন জায়গায় প্রভোস্ট হিসেবে প্রতিষ্ঠিত হবেন, এবং তখন আসলে ছাত্র দলের হল কমিটি থাকলো কি না থাকলো তার উপরে হলের দখলদারিত্ব নির্ভর করবে না। এই যে জুলিয়াস সিজার তালুকদাররা, এরা তো এখন ছাত্রলীগ নাই, এরা এখন সাধারণ শিক্ষার্থী রূপে নিজেদের রাজনীতি করতেছে। সাদিক কায়েমও শিবিরের সভাপতি হিসেবে রিভিল্ড হওয়ার আগে সাধারণ শিক্ষার্থী হিসেবে ভিসি প্রোটোকল ছিলেন। তো সাধারণ শিক্ষার্থী হয়েও জবরদখল, প্রভাব বিস্তার এগুলো সব করা যায়। এটা যদি আপনার ঠেকাইতে হয় তাহলে আপনার প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। তাহলে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে আলোচনা, সেই আলোচনা আপনারা সামনে আনেন। শিক্ষক রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, ছাত্র রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, তার একটা মডেল আমাদের দরকার। এভাবে করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো ধরনের সমাধান আসবে বলে আমরা অন্তত মনে করি। একটা পয়েন্ট যুক্ত করি এটার সাথে, যে দেখুন ছাত্র রাজনীতি বন্ধ এটা আসলে কোনো সমাধান না। মানে আধিপত্য এবং দখল, গত 1 বছরে তো কোনো হলে সেইভাবে কারো কোনো দলীয় সংগঠন থাকার কথা না। তাহলে আমরা এই 1 বছরে কিন্তু তোফাজ্জলকে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে দেখেছি। তাহলে এই যে ব্যাপারটা, তার সাথে যুক্ত কি, যে একটা প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, প্রশাসন যদি দলদাস হয়, এখনও ভিসি এবং প্রক্টর নিয়ে নানান কথা আছে, অভিযোগ আছে, তারাও একটা নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করছেন, এবং তার প্রোটোকলে যাকে দেখা গিয়েছে সেই নির্দিষ্ট সংগঠনে তাকে দেখাও গিয়েছে। ফলে এইভাবে দলীয় ভিসি রেখে, দলদাস প্রশাসন রেখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেই সন্ত্রাস এবং দখলদারিত্বের পরিবেশ, সেটা কোনোদিনও আমরা মনে করি সেটা দূর হবে না। বরং আপনারা জানেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা জানেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ওখানে নেই, কিন্তু ওখানে আমরা জানি শিক্ষার্থীরা একটা হলের ডালের ক্যান্টিনের ডালের মানটা খারাপ, এই কথা বলার কারণে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থীকে বহিষ্কৃত হতে দেখছি। তাহলে আজকে এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায় তারা, এর মধ্য দিয়ে আসলে আদতে বিরোধ করার শক্তি, যে শক্তি আসলে গণতান্ত্রিক শক্তি, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কর্মকাণ্ড, বিরোধ করার জায়গাটাকেই এটা রাষ্ট্রও চায়, এবং রাষ্ট্রকে যারা নানানভাবে সার্ভ করে, যে সংগঠন, যে দলগুলো প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে, তারাও এই একই কাজটা করছে। আমরা দেখেছি এই জুলিয়াস সিজাররা 2019 সালে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের সময় যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, সেই সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিতে আমরা দেখেছি। আমরা বারবার এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো তুলেছি প্রশাসনকে। প্রশাসন এই দায়িত্বগুলো পালন না করে বরঞ্চ এখানকার যারা গণতান্ত্রিক শক্তি, বাম গণতান্ত্রিক শক্তি, যারা দীর্ঘদিন ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার আন্দোলন করছে, সেই আন্দোলনকে দমন করার জন্য নানা ধরনের পথ পরিক্রম বেছে নিয়েছে। আমরা সেই
যে সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের কেউ যেন এই ডাকসুতে নির্বাচন করতে না পারে, প্রশাসনের প্রতি আমরা সেই আবারও আহ্বান জানাই। একই সাথে আহ্বান জানাই 1971-এর যে গণহত্যাকাণ্ড, 71 সালে যে গণহত্যা চলেছে এই দেশে, সেই গণহত্যা সমর্থনকারী সংগঠনের কেউ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই আহ্বান আমরা অতীত থেকে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের নেতৃবৃন্দ সেই জবাব দেবে। আমরা কথা হচ্ছে যে আমরা ইলেকশন আজকে যখন ডাকসু হয়নি, বা আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা ছাত্র সংসদের নির্বাচন চেয়েছি, ছাত্র সংসদ আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। যখন এখানে আপনারা আমাদের লিখিত বক্তব্যে দেখেছেন যে ক্যাম্পাসে দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার একটারও বিচার হয়নি। সাম্য হত্যাকাণ্ডের বিচার হয়নি, তফাজ্জল হত্যাকাণ্ডের বিচার হয়নি। এর বাহিরে এখানে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, তার বিচার হয়নি। এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে, তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি। তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম 24-এর যারা নিপীড়ন চালিয়েছে, গণহত্যার সাথে যুক্ত ছিল, তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন, আমরা এই প্রশ্নটা রেখে যাচ্ছি এখানে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ক্যাম্পাসে যদি নিরাপদ এবং একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয়, তাহলে তার একটা ন্যায্যতা তৈরি করতে হয়। আমরা ইতিমধ্যেই আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন, আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশদের চাপ দিচ্ছে, চাপ দিয়ে তারা ওখানে এক রকমের আধিপত্য তৈরি করেছে। এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হয়েছে। আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই। যে আপনার এখানে বিজয় 71 হলে 5 জনকে 5 শিক্ষা, জিয়া হলে বা বিজয় 71 হলে বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলো, এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই। তো ফলে আমরা এই ঘটনাগুলো নিয়ে আমরা সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে, আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার সেটা করতে হবে, তার মধ্য দিয়ে আস্থা তৈরি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে। এবং আমরা এই নির্বাচনের আমাদের প্যানেল আমরা অতি শীঘ্রই আমরা ঘোষণা করব আমাদের তরফ থেকে, সেই জায়গাটা একটু বলছি। বন্ধুগণ, আমরা ডাকসু নির্বাচনকে আমরা পূর্বেকার যে আন্দোলন লড়াই সংগ্রামের যে অংশ, সেই অংশ হিসাবে এটাকে বিবেচনা করি। আমরা বিগত সময়ে লড়াইয়ে ছিলাম, এখনও লড়াইয়ে আছি এবং ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের যে একটা জায়গা, সেই জায়গা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বানচাল করে, গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করে, যদি আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা একপাক্ষিকভাবে একটা বিশেষ কোনো সংগঠন কিংবা বিশেষ কোনো সংগঠন সমূহের প্রতি তার বায়াসনেস প্রকাশ্যে প্রকাশ করছে, তখন কিন্তু আমরা এমনও হতে পারে ডাকসু নির্বাচন বর্জনও করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত যে আমরা লড়াইয়ের অংশ হিসাবে এই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসব। আমরা যেটা বলতে চাই যে ডাকসু নিয়ে যদি কোনো ধরনের পায়তারা করা হয় সাথে নিয়ে আমরা সেটা মোকাবেলা করতে চাই, ডাকসু আমরা চাই। দ্বিতীয়ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন, সেই প্রশাসনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়েও আমরা প্রশ্ন করি। কারণ এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসার পর থেকেই নানানভাবে আমরা লক্ষ্য করেছি একটা সংগঠনকে এই সরকার দলীয় বিভিন্ন কাছাকাছি যে সংগঠনগুলো আছে তাদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা উদ্গ্রীব থাকতো এবং একটা সংগঠনের